কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের শোনাবো এক আশ্চর্য কয়েদির গল্প, যার ভাগ্যে লেখা ছিল ফাঁসির নির্মম শাস্তি। যখন সেই নির্ধারিত মুহূর্ত ঘনিয়ে এলো, তাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছিল ফাঁসির মঞ্চের দিকে। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে ২২ বছর বয়সী এক সুন্দরী মহিলা জেলার তার সামনে এসে দাঁড়ালেন। জানতে চাইলেন জীবনের শেষ ইচ্ছাটুকু। কয়েদি এমন এক অদ্ভুত বাসনার কথা প্রকাশ করল, যা শুনে জেলের নিস্তব্ধ বাতাসেও যেন আলোড়ন সৃষ্টি হল। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানালো, আমার শেষ বাসনা, জীবনের অন্তিম রাতটুকু আমি এমন এক কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই যে স্বেচ্ছায় আমার সঙ্গ দেবে। এই অভাবনীয় ইচ্ছের কথা শুনে উপস্থিত কারারক্ষী থেকে শুরু করে জেল কর্মকর্তারা পর্যন্ত সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এও কি সম্ভব? কয়েদি নিজেই পথ বাতলে দিল, পরামর্শ দিল, আপনারা বরং পুরো শহরে ঘোষণা করে দিন, যদি কোনো মেয়ে স্বেচ্ছায় মাত্র এক রাতের জন্য আমার স্ত্রী হতে রাজি থাকে। এই প্রস্তাবে কারারক্ষীরা হতভম্ব হলেও প্রশ্নটা থেকেই গেল, সত্যিই কি তার এই অদ্ভুত ইচ্ছা পূরণ করা হয়েছিল? কে ছিল সেই রহস্যময়ী নারী? কোথা থেকেই বা তার আগমন? আর সেই রাতে যা ঘটেছিল তা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। এই পুরো আখ্যানটি আমাদের শোনাবেন স্বয়ং সেই সময়ের এক মহিলা ইন্সপেক্টর, যিনি ঘটনার সাক্ষী ছিলেন। তিনি বলছেন, আমার নাম জিনাত, তখন বয়স ছিল মাত্র ২২, সদ্য পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি। আমার জগৎ তখন পুলিশ স্টেশন, আদালত আর জেলের কঠিন দেওয়ালের মধ্যেই বাঁধা। কত অপরাধীকে আসতে যেতে দেখেছি, কেউ ভয়ঙ্কর, কেউ বা পরিস্থিতির শিকার, কিন্তু একজন কয়েদি ছিল যার নম্বর ১৩২। সে আমার মনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। তাকে সাধারণ অপরাধী মনে হতো না। তার চোখে ছিল এক রহস্যময় গভীরতা, মুখে অপার্থিব্য শান্তি, অথচ ভেতরে লুকানো গভীর বিষণ্ণতা। তাকে পুরোপুরি বোঝা আমার সাধ্য ছিল না। সবচেয়ে বেশি কষ্ট হতো এটা ভেবে যে মাত্র ২১ বছর বয়সে জীবনটা ঠিক করে দেখার আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে খুব কম কথা বলতো, যেন নিজের মধ্যেই হারিয়ে থাকত। জিনাত আরও বলেন, আমার অনেকবার ইচ্ছে হয়েছে তাকে জিজ্ঞাসা করি কি এমন অপরাধ তার যার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু তার বিষণ্ণ মুখ দেখে প্রশ্ন করতে পারিনি। একদিন জানলাম আর মাত্র ২ দিন পরই তার ফাঁসি। নিয়ম অনুযায়ী তার শেষ ইচ্ছা জানার কথা। তার আসল নাম ছিল শাহিদ। সেদিন সে শেষবারের মতো দেখা করেছিল তার মায়ের সঙ্গে। সেই দৃশ্য ভোলার নয়। বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়ে ছেলেকে জড়িয়ে ধরে বারবার বলছিলেন, বাবা, আমি নিশ্চিত আল্লাহ তোকে বাঁচিয়ে দেবেন। মায়ের এই দৃঢ় বিশ্বাস দেখে অবাক হয়েছিলাম, কারণ ফাঁসির আদেশ তো চূড়ান্ত ছিল, যা বদলানো অসম্ভব। তবুও মায়ের এত আস্থা। তিনি কি সত্যিই জানতেন ছেলে নির্দোষ, নাকি কোনো অলৌকিক ঘটনার আশা করছিলেন? এরপর আমাকেই দায়িত্ব দেওয়া হলো শাহিদের শেষ ইচ্ছা জেনে নেওয়ার। আমি ভেবেছিলাম হয়তো সে পরিবারের সাথে আরও একটু সময় কমল, বা পছন্দের কোনো খাবার খাবো। সাধারণত এমন সময় কেউ জটিল কিছু চায় না, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না সেই অদ্ভুত ইচ্ছার জন্য যা সে প্রকাশ করতে চলেছিল। আমি তার সেলের সামনে গিয়ে দাঁড়ালাম। কয়েক মুহূর্তের নীরবতার পর সহানুভূতির সাথেই জিজ্ঞাসা করলাম, শাহিদ, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তবে বলো, আমরা তা পূরণ করার সব রকম চেষ্টা করব। সে আমার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, ম্যাডাম, আমার একটি শেষ ইচ্ছা আছে, কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে, আপনি তা পূরণ করবেন। আমি তাকে আশ্বস্ত করলাম এটা তার অধিকার এবং আমরা সাধ্যমতো চেষ্টা করব। তখন সে যা বলল তা শুনে ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। সে বলল, স্যার, আমার শেষ ইচ্ছা, আমি জীবনে প্রথম ও শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি আমার স্ত্রীর সাথে একটি রাত কাটাতে চাই। এই কথা শুনে আমি এবং উপস্থিত সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকালাম। ডিএম সাহেব কিছুক্ষণ চুপ থেকে গভীর মনোযোগে শাহিদকে দেখে বললেন, বেটা, তোমার বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু এমন কে আছে যে জেনে শুনে মাত্র এক রাতের জন্য তোমার স্ত্রী হতে চাইবে, যখন সে জানে পরের দিনই তোমার ফাঁসি? জিনাত মনে মনে অবাক হচ্ছিলেন, ডিএম সাহেব কেন এই বন্দির সাথে এত নরম সুরে কথা বলছেন। ডিএম সাহেব আরও যোগ করলেন, তুমি তো দরিদ্র পরিবারের ছেলে, টাকা পয়সার লোভ দেখিয়েও কাউকে রাজি করানো যাব না। এই পরিস্থিতিতে কে রাজি হবে? কিন্তু শাহিদ শান্তভাবেই উত্তর দিল, সাহেব, আমার শেষ ইচ্ছা বিয়েই। আপনারা শুধু শহরে ঘোষণা করে দিন। যদি আমার ভাগ্যে লেখা থাকে তবে কেউ না কেউ নিশ্চয়ই রাজি হবে। আমি দেখতে চাই পৃথিবীতে এখনও দয়ালু মেয়ে আছে কিনা। যদি কেউ না আসে তবে আমার আর কোনো ইচ্ছা থাকবে না। তখন আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। শাহিদের এই অদ্ভুত জেদের সামনে কর্মকর্তারা যেন অসহায় হয়ে পড়লেন।
অবশেষে তার কথা মতোই শহরে ঘোষণা করে দেওয়া হলো। ঘোষণা ছড়িয়ে পড়ল শহরে। আমরা সবাই এটাকে এক অসম্ভব কৌতুক বলেই ধরে নিয়েছিলাম, কিন্তু ঘণ্টাখানেক পরেই এক সিপাহী দৌড়ে এসে খবর দিল, ম্যাডাম, জেলের গেটে এক মেয়ে এসেছে, একেবারে নববধূর সাজে, সঙ্গে একজন কাজী সাহেবও আছেন। খবর শুনে আমি আর ডিএম সাহেব দুজনেই অবাক হয়ে বাইরে ছুটে গেলাম। যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। সত্যি সত্যি 18-19 বছরের এক তরুণী বিয়ের পোশাকে সেজে কাজী সাহেবকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে নিকাহ রেজিস্টার। ডিএম সাহেব অবাক হয়ে কাজী সাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আর এই মেয়েই বা কে? কাজী সাহেব জানালেন, এই মেয়েটি আমার কাছে এসে অনুরোধ করেছে তার নিকাহ পড়িয়ে দেওয়ার জন্য। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি জানো যাকে বিয়ে করতে এসেছ সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? মেয়েটি শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ আমি জানি। তার উত্তরে আমরা আরও হতবাক হয়ে গেলাম। কাজী সাহেব বললেন, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও নিজের সিদ্ধান্তে অটল। বলছে ও শাহিদকেই ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে। এমন অদ্ভুত পরিস্থিতিতেও আইন অনুযায়ী বন্দির শেষ ইচ্ছা পূরণ করা আমাদের কর্তব্য ছিল, তাই নিকাহ সম্পন্ন হলো। এরপর শাহিদ অনুরোধ করল তার নববধূকে তার সেলে পাঠিয়ে দেওয়ার জন্য। সে তার সাথে জীবনের শেষ রাতটা কাটাতে চায়। আমি নিয়ম অনুযায়ী তাদের সেলে রেখে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। ভেবেছিলাম মেয়েটা হয়তো কিছুক্ষণ পরই ভয় পেয়ে বা বিরক্ত হয়ে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু সময় গড়িয়ে চলল। গভীর রাতে সেলের ভেতর থেকে মৃদু ফিসফিসানির শব্দ পেলাম, যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে। সন্দেহ হলেও জেলের মজবুত তালা ভাঙা সহজ নয় ভেবে আর গুরুত্ব দিলাম না। ভোর হতেই ডিএম সাহেব প্রায় ছুটে এলেন আমার অফিসে। তার চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। তিনি প্রায় চিৎকার করে জানতে চাইলেন, বন্দি নম্বর 132 কোথায়? আমি কিছুটা অবাক হয়েই বললাম, স্যার, সে তো তার সেলেই থাকার কথা। কিন্তু ডিএম সাহেবের কঠিন মুখের দিকে তাকিয়ে আমার ভেতরেও কেমন যেন একটা আশঙ্কা দানা বাঁধল। তিনি কঠোর স্বরে বললেন, ভালো করে গিয়ে দেখুন। তার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি দ্রুত শাহিদের সেলের দিকে ছুটে গেলাম। বাইরে থেকে ডাকলাম, শাহিদ, শাহিদ, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। অজানা আশঙ্কায় আমার কপালে ঘাম জমল, হৃদস্পন্দন বেড়ে গেল। আমি জানালার শিক ধরে ভেতরে উকি দিলাম। দেখলাম কেউ একজন কয়েদির পোশাকে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। দ্রুত সেলের দরজা খুলে ভেতরে ঢুকলাম। মানুষটিকে সোজা করতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। এ তো সেই মেয়েটি যে গত রাতে নববধূর সাজে শাহিদকে বিয়ে করতে এসেছিল। মুহূর্তেই সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে। শাহিদ আমাদের সবাইকে বোকা বানিয়ে নববধূর ছদ্মবেশে জেল থেকে পালিয়েছে। ঠিক তখনই ডিএম সাহেবও সেখানে এসে পৌঁছালেন। দৃশ্য দেখে তিনিও ক্রোধে ফেটে পড়লেন। এ কি নাটক চলছে এখানে? শাহিদ কোথায়? ইন্সপেক্টর, এটা আপনার চূড়ান্ত গাফিলতির ফল। আপনার জন্যই একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেল। আমার মাথা কাজ করছিল না। আমি বোকার মতো সামনে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়েছিলাম। এই সম্পূর্ণ ঘটনাটাই ছিল একটা পরিকল্পিত ধোঁকা। শাহিদ এই মেয়েটিকে ব্যবহার করে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আর আমরা তার পরিকল্পনায় সাহায্য করেছি। মেয়েটির মুখে তখনও ভয় বা অনুশোচনার লেশমাত্র নেই। সে শান্ত গলায় বলল, আপনারা শাহিদের সাথে অন্যায় করেছেন। সে নির্দোষ ছিল। আমি রেগে গিয়ে বললাম, সেটা তো সময়ই বলবে। মেয়েটি আমার চোখে চোখ রেখে বলল, সে নির্দোষ, আর সে নিজেই তা প্রমাণ করতে খুব শীঘ্রই ফিরে আসবে। তার এই অদ্ভুত আত্মবিশ্বাস দেখে আমি আরও হতবাক হয়ে গেলাম। সে এখনও শাহিদকে ভাই বলে ডাকছে কেন? সে তো তার স্বামী। আমি কঠোর স্বরে জিজ্ঞাসা করলাম, এই নাটক কেন করলে তোমরা? সে কি সত্যিই তোমার ভাই? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে গভীর চিন্তায় ডুবে গেল। তারপর সে যা বলল তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। না, সে আমার আসল ভাই নয়। মেয়েটি সঙ্গে সঙ্গেই উত্তর দিল। আমি কঠোরভাবে বললাম, তাহলে তুমি এটা কেন করলে? তুমি তার সাথে বিয়ে কেন করলে? আর এখন হঠাৎ করে তাকে ভাই বা কেন বলছো? তোমরা আমাদের সঙ্গে প্রতারণা করেছ। শাহিদ আমাদের ধোঁকা দিয়ে এখান থেকে পালিয়েছে, কিন্তু মনে রেখো, আমরা তাকে খুব শীঘ্রই ধরে ফেলব এবং তাকে ফাঁসি দিয়ে দেব। কিন্তু সে মেয়ে সম্পূর্ণ নীরব, শান্তভাবে বসে রইল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, এটি একদমই সত্যি নয়। সে খুব শীঘ্রই ফিরে আসবে। সে ভালোভাবেই জানে কোথায় যাওয়া উচিত আর কোথায় নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন তো সে আমার সঙ্গেই নিকাহ করেছে। আমি তার দায়িত্ব। সে আমাকে ছেড়ে পালিয়ে যাবার মানুষ নয়। সে মেয়ের কথা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে গেল। সে এতটা নিশ্চিতভাবে বলছিল যে শাহিদ ফিরে আসবে।
সত্যি কি এমনটা হতে পারে? তোমার এত বিশ্বাস কেন যে সে ফিরে আসবে? জিনাত সিরিয়াসভাবে জিজ্ঞেস করল। সে গভীরভাবে শ্বাস নিল এবং বলল, যদি আপনি আমার পুরো গল্প শোনেন তবে হয়তো আপনিও বিশ্বাস করবেন এবং প্রকৃত সত্য জানতে পারবেন। জিনাত সাহেবা চুপ হয়ে গেলেন। তিনি জানতেন এই মেয়ে এখনও তার কথায় অটল। যদি আমি তাকে আরও প্রশ্ন করি তবে হয়তো সে আরও কিছু সত্য সামনে নিয়ে আসবে। আমার নাম ফেরদাউস, সে বলা শুরু করল। আমার বড় বোনের বাগদান হয়েছিল শাহিদের সঙ্গে। শাহিদ ছোটবেলা থেকেই খুবই সাহসী ছেলে ছিল। এমন কোনো মুহূর্ত আসেনি যখন সে ভয় পেয়ে পিছে গেছে। সে আমার বাবার চাচার ছেলে ছিল, অর্থাৎ আমার ফুফুত ভাই। আব্বু তাকে খুবই পছন্দ করতেন এবং তার উপর গভীর বিশ্বাসও ছিল। তখন তিনি আমার বড় বোনের বাগদান শাহিদের সঙ্গে ঠিক করলেন। তখন থেকেই শাহিদ আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে। ইন্সপেক্টর নীরবে তার কথা শুনছিলেন। আমাদের গ্রামের পরিবেশ ছিল একটু অদ্ভুত। এক রাতে শাহিদ ভাই আমার খালা ও বোনের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে এলেন। সেদিন আব্বু বাড়িতে ছিলেন না, আর শাহিদ ভাই আগেও বহুবার এসেছেন, কারণ তিনি তো এখন আমাদের পরিবারেরই একজন। তখন বাড়িতে শুধু আমরা দুই বোন ছিলাম, আর কেউ ছিল না। শাহিদ ভাই পেছনের দরজা দিয়ে এসেছিলেন। আমি সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম যে তিনি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছেন। আমি রান্নাঘরে চা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম, আর তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। ভাবলাম হয়তো আব্বু ফিরে এসেছেন। আমি দ্রুত দরজার দিকে উকি দিলাম, কিন্তু যে দৃশ্য দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ৩-৪ জন লোক দরজার বাইরে দাঁড়িয়েছিল। তাদের চেহারা ছিল ভয়ঙ্কর, আর ইচ্ছাগুলো আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। তাদের হাবভাব দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ মানুষ নয়, তারা বড় অপরাধী। আমার চোখে আতঙ্ক নেমে এলো, তবে একটুখানি স্বস্তিও পেলাম যে শাহিদ ভাই আমাদের সঙ্গে আছেন। তাদের একজন উচ্চস্বরে বলল, দরজা খুলে দাও, নাহলে আমরা দরজা ভেঙে ফেলব। আমি মিনতি করে বললাম, আমরা দুই বোন মাত্র, দয়া করে চলে যান। কিন্তু তাদের একজন বিদ্রুপাত্মক ভঙ্গিতে হেসে বললেন, আমরা সব জানি। একটু আগে তোমাদের বাড়িতে এক যুবক ঢুকেছে। আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। শব্দ শুনে শাহিদ ভাইও বাইরে চলে এলেন। তিনি দরজা খুললেন এবং আমাকে ভেতরে চলে যেতে ইঙ্গিত করলেন। আমি দ্রুত আমার ঘরে লুকিয়ে পড়লাম, কিন্তু বাইরে যা ঘটছিল সব শুনতে পারছিলাম। শাহিদ ভাই তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। তাদের একজন অত্যন্ত অশ্লীল কথা বলল, যা শুনে শাহিদ ভাইয়ের রক্ত টকবক করে ফুটতে লাগল। কিন্তু তিনি নিজেকে সংযত করলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন সামনে ৪-৫ জন লোক আর তিনি একা। যদি তিনি মারামারিতে জড়িয়ে পড়তেন এবং কিছু হয়ে যেত, তাহলে আমরা দুই বোন একা পড়ে যাব। তাই তিনি বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে ও শান্তভাবে বুঝিয়ে সে অপরাধীদের সেখান থেকে বিদায় করলেন। যাই হোক, এটা যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের বাড়ির সামনে প্রতিদিন ৩-৪ জন গুন্ডা দাঁড়িয়ে থাকত। আব্বু বাড়ির বাইরে গেলেই তারা আমাদের বিরক্ত করা শুরু করত। এক রাত এমন একটি ঘটনা ঘটল যা আমাদের জীবন চিরতরে পরিবর্তন করে দিল। আমার বড় বোন তার ঘরে ঘুমিয়েছিল। রাতের অন্ধকারে হঠাৎ ভাঙচুরের শব্দ হলো। কিছু লোক জোর করে জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে শাহিদ ভাইও বাড়িতে প্রবেশ করেছিলেন। তিনি নিজ চোখে এই দুষ্কৃতীদের জানালা দিয়ে লাফিয়ে ঘরে ঢুকতে দেখেছিলেন। শাহিদ ভাইয়ের পক্ষ থেকে এইসব সহ্য করা অসম্ভব ছিল। যখন সে দুষ্কৃতীরা জোর করে আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করল, তখন এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল, যা আমাদের পুরো জীবন বদলে দিল। সেই সংঘর্ষে ডাকাতরা আমার বোনকে হত্যা করল এবং শাহিদ ভাইকে এমন এক অপরাধে ফাঁসিয়ে দিল যার শাস্তি তাকে মৃত্যুদণ্ড হিসাবে ভোগ করতে হলো। কিন্তু যারা প্রকৃত অপরাধী ছিল তারা কোনো দিনই ধরা পড়েনি। সেই দিন যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কোনো শক্তি থাকতো, তাহলে হয়তো এসব কিছুই ঘটত না। কিন্তু এই পৃথিবীতে দুর্বলদের জন্য ন্যায় বিচার কোথায়? শাহিদ ভাই যা করেছিলেন তা সম্মান রক্ষার্থেই করেছিলেন। তিনি কোনো নির্দোষ মানুষের রক্ত ঝরাননি, কিন্তু নিজের সম্মান রক্ষার্থে লড়াই করেছিলেন। আসলে অপরাধী আমরা নই, ফেরদাউস চোখে অশ্রু নিয়ে বলল, বরং সেই লোকেরা যারা অকারণে আমাদের জীবনে বিষ ঢেলে দিয়েছিল, যারা আমার সম্মানের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর সে এক চমকপ্রদ তথ্য জানালো। শাহিদ ভাইয়ের মা আমাকে সেই সাক্ষাতের সময়ে এই পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মাও তখন আমাকে একই কথা বলেছিলেন, আমি আমার দ্বিতীয় মেয়েকেও কুরবানি করে দেব, কিন্তু আমার ছেলেকে শাস্তি হতে দেব না। ফেরদাউস কাঁদতে কাঁদতে বললেন, আমাদের পরিবারে শাহিদের যতটা প্রয়োজন ছিল ততটা আমার ছিল না। যদি আমি মরে যাব তাতে কারো কিছু যায় আসতো না, তাই তারা আমাকেও কুরবানি দিল যাতে শহীদ বেঁচে যায়। এটি সবই পূর্ব পরিকল্পিত ছিল। শাহিদ রাতারাতি শহরের এক বড় আইনজীবীর কাছে গিয়েছিলেন। সে আইনজীবী শাহিদের কৃতজ্ঞ ছিল
কারণ একবার শাহিদ তার জীবন বাঁচিয়েছিলেন। যখন সবাই সেই আইনজীবীর পাশ ছেড়ে চলে গিয়েছিল, তখন শাহিদ নিজের জীবন বাজি রেখে দুর্বৃত্তদের সঙ্গে লড়েছিলেন এবং তাকে হাসপাতালে পৌঁছিয়েছিলেন। আজ সেই আইনজীবী ঋণ শোধ করতে প্রস্তুত ছিল। আদালতে মামলা চলল এবং সত্য প্রকাশ পেল। প্রমাণিত হল যে শাহিদ নির্দোষ এবং তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হলো। যদি শাহিদের জায়গায় আরেকজন সম্মানিত ব্যক্তি থাকত, তাহলে সেও হয়তো একই করত। ইন্সপেক্টর সাহিবা বললেন, আল্লাহ প্রকৃত ভালোবাসা ও নিষ্ঠার মান রেখেছেন, না হলে এত বড় মামলায় কাউকে মুক্তি পেতে আমি কখনো দেখিনি। শাহিদের মা যা বলেছিলেন তা সত্যি হয়ে গেল। আল্লাহ তোমাকে মৃত্যুদণ্ড দেবেন না, তুমি শীঘ্রই মুক্তি পাবে, এবং সত্যি তাই হল। ইন্সপেক্টর জিনাত বললেন, এই ঘটনা আজও আমার মনে সতেজ রয়েছে। যখনই এটি আমি মনে করি, আমি কেঁপে উঠি। জীবন এমন অনেক ঘটনার সাক্ষী হয়। কিছু গল্প সময়ের সঙ্গে ভুলে যায়, কিন্তু কিছু চিরদিনের জন্য হৃদয়ে খোদাই হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আল্লাহ হাফেজ।